বলছি হিয়ারানি, তোমার স্কুলে আজকে ফাউন্ডেশন ডে, তাই না? খুব বড় ফাংশন হবে, তাই তো? তা তুমি ফাংশনে কি করবে হিয়া? ডান্স করবে না গান গাইবে নাকি পোয়েম বলবে, কোনটা? সেটা আগে থেকে বলে দিলে সারপ্রাইজটা তো নষ্ট হয়ে যাবে মশাই। আপনি তো যাচ্ছেনই আমার সঙ্গে, দেখতেন পাবেন আমি কি করি। এই যে মশাই, হ্যাঁ পারফরমেন্সটা কিন্তু বসে বসে দেখতে হবে, আর হাততালিও দিতে হবে। সে তো দিতেই হবে। হাততালি দেবো না, চিয়ার করবো না? তুমি যেমন কাল খেলাতে মাকে চিয়ার করছিলে, আমিও ঠিক সেই রকমই তোমাকে চিয়ার করব। প্রমিস। কিসের প্রমিস? কিসের প্রমিস? উনি কেন তোমার পারফরমেন্স দেখতে যাবে? ওনার কি দায় করেছে নাকি? ওনার কি কোনো কাজকর্ম নেই নাকি সময়ের দাম নেই? আরে বাবা, কাজকর্ম থাকলে কেউ কালকে দুপুর থেকে আজ সকাল অবধি আমার বাড়ির সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে? ওকে স্যার, প্রমিসটা প্রমিসটা প্রমিস প্রমিস। যাবার আগে না একটা কথাই বলে গেছে, মাধবী দিয়ার সঙ্গে আর দেখা হলো না। বৌমা, এখন চোখের জল ফেলো না, আমাদের সামনে তো সুখের দিন আসছে। বড় নাথ বউকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে আমরা সবাই মিলে আবার সেই আগেকার মতো আনন্দ করব, খুব আনন্দ করব। হ্যাঁ এসো হিয়া, তাড়াতাড়ি এসো। হিয়া, ওই তো বড়দীপ এসে গেছো। এত দেরি হলো কেন? হ্যাঁ, কখন থেকে তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সাজিয়ে গুজিয়ে তোমাকে রেডি করে দেব বলে। এক্ষুনি তো ফাংশন শুরু হয়ে যাবে। না না দিদি, ওর কোনো দোষ নেই। আসলে আমার সাইকেলের চাকাটা না পাংচার হয়ে গেছিল, তার জন্য একটু লেট হয়ে গেল। কি জানে কি করে সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেল। তাই তো আমরা আজকে কোষারি ইয়াব বড় গাড়িতে করে এলাম। কোচ স্যার? না না না, কেউ না। বলবো বলবো, সব বলবো। আগে আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও দেখি। হিয়া চল না মা, চল, দেরি হয়ে যাচ্ছে। বড়দি, আমরা ভেতরে গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও, এসো। আসলে ফোনে আমরা দিয়ার সাথে কথা বলতে চাওয়ায় দিয়া এমন করে না করলো যে আমরা থাকতে পারলাম না। আমাদের মনে হলো যে এরপরে যদি আমরা এখানে না আসি তাহলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমরা সবাই মিলে কলকাতা থেকে সুন্দরগঞ্জে চলে এলাম শুধুমাত্র দিহার মান ভাঙাবো বলে। আসলে বড়দা ভাইয়া দিয়ার মধ্যে কি কোনো কথা হয়েছে মাসিমা? অনেকদিন তো ওদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, তাই মানে অভিমানটা এতটাই বেশি যে যদি আপনি কিছু বলেন। আমাকে কিছু জিজ্ঞেস করুন না নিখিল, আমার কিছু বলারই নেই গো। কালকে যখন দিয়া আর্যকে বাড়ির থেকে বার করে দিল
তারপর থেকে ছেলেটা ঠায় বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। এই প্রচন্ড ঠান্ডায় সারাক্ষণ সারা রাত্রির ছেলেটা বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, সকালেও ছিল। আমার বারবার মনে হচ্ছে যে ছেলেটাকে একবার ভেতরে ডেকে এনে, আমি সত্যি বলছি আপনাদের, আমার এত খারাপ লাগছিল, এত কষ্ট হচ্ছিল, কিন্তু দিয়া রাগ করবে আমি কিছু করতেও পারছিলাম না। কতবার বললাম ওকে, একটাবার কথা বল, একটাবার ছেলেটাকে ডাক। আমি নিজেও বুঝতে পারছিলাম দিয়া দিয়া নিজে কষ্ট পাচ্ছে। কতবার গিয়ে দেখেছি ও বালিশে মুখ লুকিয়ে কাঁদছে, কিন্তু তবু নিজের জেদ ধরে বসে রইল। অন্যায় তো আমার ছেলেরই। ও যে কি করে দিয়াকে এত বড় ভুল বুঝলো। আমার আর্য যে তখন কি হয়েছিল ভগবানই জানে। দিয়ারও কিন্তু এই একটাই বক্তব্য, দিদি, আর্য কি করে ওকে অবিশ্বাস করলো, আর্য কি করে ওর মেয়ের হিয়ার পিতৃত্বকে অস্বীকার করলো। এইটা আসলে দিয়া কোনোভাবে মেনে নিতে পারেনি। আসলে কি বলুন তো, এতবার এত ধাক্কা খেয়েছে না মেয়েটা, মনটা ভেঙে গেছে। আর আজকে যে আমরা এখানে চলে এসেছি, সেখানে এসে হিয়ার, আমার, অনির সবার সব দায়িত্ব তো দিয়া নিজের ঘাড়ে তুলে নিয়েছে। বড্ড কঠিন লড়াই করেছে মেয়েটা, বিশ্বাস করুন। আর লড়তে লড়তে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। ও এখানে একটা স্কুলে চাকরি পেয়েছে, আমাদের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। শুধু একটাই কি বলতো, এই লড়তে লড়তে না বড্ড কঠিন হয়ে গেছে মেয়েটা। আমি জানি, আমি ওর সঙ্গে থাকতে থাকতে এটা তো বুঝেছি যে আর্যর জন্য আজও মেয়েটা ছটফট করে। ভীষণ চায় আর্যর ডাকে একবারও সাড়া দিক, কিন্তু জেদ ধরে বসে আছে। কিছুতে ওকে রাজি করাতে আমি পারলাম না দিদি। আমরা সবাই মিলে তো এসে গেছি। আমাদের বড় নাতবউ ফেলতে পারবে না, বিশেষ করে ঠাম্মির কথা বড় নাতবউ কিছুতেই ফেলতে পারবে না, ঠিক আমাদের সঙ্গে যাবে। একবার স্কুল থেকে ফিরুক, আমি ঠিক ওর অভিমান ভাঙিয়ে লক্ষ্মীনারায়ণের মিল করিয়ে দেব। তোমরা সবাই দেখে নিও। এই অমলা বুড়ি এই কথাটা বললো।